ওকে, রিগ্রেশন। তো রিগ্রেশন জিনিসটা আমরা আগে নিউমেরিক্যালে পড়ে আসছি। ওখানের মধ্যে মেইনলি যদি লিনিয়ার রিগ্রেশনের কথা বলি, সিঙ্গেল লিনিয়ার রিগ্রেশনের কথা বলি, তাহলে আমার কিছু ইন্ডিপেন্ডেন্ট ডাটা পয়েন্টস দেওয়া থাকে। ওই ইন্ডিপেন্ডেন্ট ডাটার উপর ভিত্তি করে আমি কোনো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রেডিক্ট করার ট্রাই করি। তো লিনিয়ার ফ্যাশনে, মানে একটা স্ট্রেট লাইনে। তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন যদি হইতো তাহলে আমার ডাইমেনশনও বেশি লাগতো, 2D স্পেসে হইতো না, তখন মাল্টি ডাইমেনশনাল হইতো। ওই ক্ষেত্রে আমার প্রেডিক্টর বেশি থাকতো। এই ক্ষেত্রে সিঙ্গেল লিনিয়ার রিগ্রেশনের প্রেডিক্টর একটা, শুধু এক্স। এখন আমার এখানে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করে। অর্থাৎ জানোই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমার ওয়াইকে দিয়ে ডিনোট করে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা এক্স দিয়ে ডিনোট করতেছি। এটা প্রকাশ করে লিনিয়ার একটা স্ট্রেট লাইন, তো ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, কিন্তু এখানে এম কে স্লোপকে বিটা 1 দিয়ে প্রকাশ করে, আর ইন্টারসেপ্ট সি কে এখানে বিটা 0 দিয়ে প্রকাশ করা হয় রিগ্রেশন মডেলিংয়ের ক্ষেত্রে। তাহলে এই ওয়াই ইকুয়াল বিটা নট প্লাস বিটা 1 ইন্টু এক্স, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। তো এখন কিন্তু এটা তো আর আমাদের পারফেক্ট না, মানে হইতে পারে আমাদের ও আসল যে ডাটাগুলো দিচ্ছে ওইটার ভিত্তিতে যদি আসলেই এটা একটা লিনিয়ার ফাংশন এক্সিস্ট করে ওই ডাটার জন্য, তাহলে যে অ্যাকচুয়াল ইকুয়েশনটা এক্সিস্ট করে তার থেকে আমরা যেটা প্রেডিক্ট করতেছি তার তো কিছু একটা ডিফারেন্স তো থাকবেই, কোনো কিছু তো বলতে হবেই। আমার তো আর সব ডাটা নাই, আমাকে তো দিচ্ছে একটা স্যাম্পল। তাহলে ওই এররটাকেই বলা হয় এপসাইলন দিয়ে প্রকাশ করে, ওটাকে র্যান্ডম এরর অথবা র্যান্ডম ডিস্টারবেন্স বলা হয়। তো এখন এখানে বিটা 0 বিটা 1 এগুলোকে বলা হয় রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আর যদি আমরা মানে ওগুলাকে আমরা আসলে এস্টিমেট করতেছি, বিটা 0 বিটা 1 তো আর আমাদের কি বলে অ্যাকচুয়াল যে মডেলটা তার মধ্যে থাকবে, কিন্তু আমরা তো যেটা এস্টিমেট করতেছি ওইখানের মধ্যে তো আর বিটা 0 বিটা 1 এর ট্রু ভ্যালু আমরা পাবো না। তো আমরা পাচ্ছি ধরো B0 B1 দিয়ে প্রকাশ করছি। তো B0 আর B1 হচ্ছে আমি প্রেডিক্ট করব, আর Y ছিল আমাদের আসল যে মানে অরিজিনাল প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে আমার মডেলের মধ্যে বিটা 0 বিটা 1-এর অরিজিনাল ভ্যালু, তার সাথে অ্যাপসাইলন যে আচ্ছা হ্যাঁ একটা রিগ্রেশন লাইন ঠিক আছে, কিন্তু তার সাথে কিছু একটা এরর তো হইতেই পারে, সব ডাটা যে একবারে ডিরেক্টলি আমার লাইনের উপর পড়ে যাবে তা তো না। তো ওই এরর টার্মটা এখন আমি যেটা প্রেডিক্ট করতেছি আমার প্রেডিকশনের মধ্যে এরর কতটুকু এটাও আমি জানি না, আবার বিটা 1 বিটা 0 এর ট্রু ভ্যালু আমি জানি না। তো বিটা 1 বিটা 0 এর ভ্যালু আমি প্রেডিক্ট করতেছি B0 আর B1 দিয়ে। তো প্রেডিক্ট করার ফলে আমি যে ওয়াইটা পাচ্ছে তাকে ওয়াই ক্যাপ দিয়ে প্রকাশ করতেছি। ওই ওয়াই ক্যাপ হইল আমার প্রেডিকশন, মেন কথা। ওয়াই অরিজিনাল, ওয়াই ক্যাপ হচ্ছে প্রেডিকশন। আর এক্স তো এখানে সেম থাকবে, কারণ এক্স তো আমি জানি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে আমি নিজে ইচ্ছে মতো চুজ করতে পারতেছি। তো এখানে দিছে যে হ্যাঁ আমার এই বিটা 0 বিটা 1-এর যে লাইনটা ওইটা হচ্ছে আমার অরিজিনাল লাইন, আর ওয়াই ক্যাপ B0 B1-এর যে লাইনটা এটা হচ্ছে আমার প্রেডিকশনের লাইন। তো এখন যে কোনো একটা র্যান্ডম ওয়াই এর মানের জন্য, ধরো এটা একটা এক্সের ভ্যালুর জন্য একটা ওয়াই এর মান পাচ্ছি, তো দেখতেছি যে আচ্ছা আমার অরিজিনাল লাইনটা এই বরাবর গেছে, কিন্তু অরিজিনাল লাইনের উপর তো বরাবর এটা পড়ে নাই, তাহলে এখানে তো কিছু একটা এরর আছে। ওই এররটাই হচ্ছে একটু আগে যেটা বলছিলাম র্যান্ডম এরর, ওইটা র্যান্ডম ডিস্টারবেন্স। সব সব মানে যদি আসলেও লিনিয়ার ফ্যাশন ফলো করে, আর যদি আসলেও একটা লিনিয়ার ইকুয়েশন আর এক্সিস্ট করে, তাহলেও যে সবগুলা ভ্যালু আমার লিনিয়ার লাইনের উপর পড়বে তা তো না। ওই র্যান্ডম এররটাকেই অ্যাপসিলন দিয়ে প্রকাশ করতেছে। ওই এরর থাকবে, ওটা আমরা ফিক্স করতে পারবো না। এখন রেসিজুয়াল জিনিসটা হচ্ছে আমি কি অবজার্ভ করছি সেটা আর আমি কি প্রেডিক্ট করছি সেটা, এই দুটার পার্থক্য। এখন যদি আমি যেটা অবজার্ভ করছি সেটা আমার প্রেডিকশনের থেকে বড় হয়, তাহলে রেসিজুয়াল পজিটিভ হবে, আর না হলে নেগেটিভ হবে। রেসিজুয়াল পজিটিভ মানে আমার যে ধরো আমি একটা এই লাইনের জন্যই কনসিডার করি, আচ্ছা এখানে দুইটা লাইন আছে, যে কোনো একটাকে কনসিডার করি। তো ধরলাম আমি দেখতেছি আচ্ছা আমি তো আমার প্রেডিকশনের ক্ষেত্রে আমি বলবো আচ্ছা এক্স ইকুয়াল 32-এ ওয়াই এর মান কত। তো এক্স ইকুয়াল 32-এ আমি ওয়াই এর মান পাবো এই বরাবর এই লাইনের মধ্যে যে বিন্দুটা থাকবে ইকুয়েশনের মধ্যে বসাইলে ওয়াই এর মান পেয়ে যাব। কিন্তু এক্স ইকুয়াল 32-এ আসলে ওয়াই এর মান কত এই উপরের বিন্দুটা, কিন্তু এখানে কিন্তু আসলে কিন্তু কোনো বিন্দু নাই, কিন্তু আসল বিন্দু হইলো আরও উপরে।
তাহলে এটা রেসিজুয়াল ক্যালকুলেট করতে গেলে দেখবো আমাদের অবজার্ভড ভ্যালু বড় প্রেডিক্টেড ভ্যালুর থেকে, তাহলে রেসিজুয়াল আমি এখানে পজিটিভ পাবো। আর উল্টা করলে আমি রেসিজুয়াল নেগেটিভ পাবো। ধরো এখানে এই এক্স ইকুয়াল 29 মনে হয় এটা, তো 29-এর জন্য যদি বলি আমি প্রেডিক্ট করব এই বিন্দু, কিন্তু আমার আসল বিন্দু হচ্ছে আরেকটু নিচে, তাহলে রেসিজিও এখানে নেগেটিভ। এখন সাম অফ স্কোয়ার এরর, তো এটা হচ্ছে আমার সবগুলা প্রেডিক্টেড ভ্যালু আর অবজার্ভড ভ্যালু অফ ওয়াই ওদের ডিফারেন্সের স্কোয়ারের যোগফল। তো ওদের ডিফারেন্সটা কি? রেসিজিও। তো এটাকে সাম অফ স্কোয়ার অফ এরর না বলে রেসিজুয়াল সাম অফ এরর বলা হয়, মানে সাম অফ স্কোয়ার অফ রেসিজিও। তো দিন শেষে এরর আর রেসিজিও তো সেম জিনিসই, আমার প্রেডিকশন আর অবজার্ভডের মধ্যে পার্থক্য। সহজ আসলে মানে উল্টাভাবে অবজার্ভড আর প্রেডিকশনের মধ্যে পার্থক্য এর স্কোয়ারের সবগুলো ডাটা পয়েন্টের জন্য। তো এখানে ওয়াই হচ্ছে আমার অরিজিনাল আর ওয়াই ক্যাপ হচ্ছে প্রেডিকশন। ওয়াই ক্যাপ প্রেডিকশনকে আমরা ভাঙাইতে পারি যে B0 মাইনাস B1 ইন্টু এক্স, তো মানে ওই তো প্লাস আর কি মাইনাসে গুণ হয়ে মাইনাস হয়ে গেছে, বলো বুঝছো। এখন আমি যদি এখানে এগুলোকে ডিফারেন্সিয়েট করি B0 আর B1 এর রেসপেক্টে, B0 হচ্ছে আমার ইন্টারসেপ্ট, B1 হচ্ছে আমার স্লোপ। তো B0 এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো এইভাবে, এরকম একটা ইকুয়েশন। B0 এর সাথে কোনো এক্স গুণ নাই, তো সামনে কোনো এক্স বাইরে আসবে না, জাস্ট এই 2 এর জন্য 2 সামনে আসবে, আর বাকি সব সেম -2। B0 এর সামনে মাইনাস আছে, তো -2 এই তো। আর যদি আমি B1 এর সাথে সাপেক্ষে করতাম তাহলে এখানের মধ্যে এক্স গুণ আকারে ছিল, তাহলে আমার ওই এক্স তো আসবে, 2 সামনে আসবে, মাইনাস আসবে, তো এটা পাবো। এখন আমি পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে যদি আমি জিরো ধরে নিই, আমার পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে যদি আমি জিরো ধরি তাহলে আমি এই প্রথমটার থেকে পাবো আমার এই, যদি আমি মাইনাস টার্মগুলোকে এই পাশে নিয়ে যাই, আর তো দিন শেষে এদিকে যদি 0 -2 দিয়ে ভাগ দিলে তো -2 বাদ, তো এদিকে নিয়ে আসলে আমি এই ফর্মটা পাবো। আর ওই ইকুয়েশনের ক্ষেত্রে আবারও সেম কাহিনী করলে এই ফর্মটা পাবো। তো এখান থেকে আমি বের করব B1 এর মান। তো B1 এর মান বের করতে গেলে আমি কি বলে দেখবো যে সেখানে B0 নাকি B1, না এখানে এখান থেকে B0 এর মান, তো B0 এর মান তাহলে কী হবে, এই সবগুলা y এর যোগফল মাইনাস B1 ইন্টু সবগুলো x এর যোগফল ডিভাইডেড বাই n। এই যে এইটা থেকে এরা আসছে, এটা থেকে এরা আসছে, আর এইটা থেকে আমার আসছে এইটা, যে আমার B1 এর মান বের করব। তো B1 এর মান বের করতে হলে আমার এখান থেকে এই xy এর থেকে মাইনাস যাবে B0 ইন্টু সবগুলো এক্স এর গুণফল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এখানের মধ্যে এই তো মাঝখানে কিছু একটা ক্যালকুলেশন হয়েছে, ওরা ডিটেলসে আর তেমন বললাম না। এখানের মধ্যে এন দিয়ে গুণ অ্যান্ড সো আচ্ছা, ওটা সমস্যা না। তো এখান থেকে আমার B0 আর B1 এর মান আসছে। এখন দিন শেষে ম্যাটার করতেছে যে হ্যাঁ আমার এই ফাইনালি যে ইকুয়েশন দুইটা, এই ইকুয়েশন দুইটা দিয়েই আমি আমার ওই যাদেরকে প্রেডিক্ট করবো B0 আর B1কে, ওদের মানগুলো পাবো। এখন এখানে একটা ইম্পর্ট্যান্ট অ্যাজাম্পশন আছে যে যেহেতু আমি এখানের মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে জিরো ধরছি, পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে জিরো ধরার কারণে -2 দিয়ে যদি ভাগ দিই তাহলেও কিন্তু আমার এই সামটা, এই যে 1 থেকে n পর্যন্ত, এই ভিতরে জিনিসটা কিন্তু রেসিজিও, তাহলে রেসিজুয়াল আমার, তাহলে সবগুলো রেসিজুয়ালের যোগফল জিরো। যেহেতু আমি এই পার্শিয়াল ডেরিভেটিভকে জিরো ধরছি, তার মানে এটা বোঝাচ্ছে সবগুলো রেসিজুয়ালের যোগফল আমার জিরো। আবার B1 এর সাপেক্ষে যখন আমি করতেছিলাম পার্শিয়াল ডেরিভেটিভ, ওটাকেও আমি জিরো ধরছি, এখানেও আমি -2 দিয়ে ভাগ দিয়ে দিলে বাদ, মাঝখানের জিনিসটা রেসিজিও। এখন রেসিজুয়ালের সাথে গুণ আকারে আছে এক্স, তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে সবগুলো রেসিজুয়ালের সাথে ওদের করেসপন্ডিং এক্সট্রা গুণ দিয়ে যোগ করলেও আমার জিরো আসবে, জিরো আসবে ফাইনালি। তো এটা দুইটা ইম্পর্ট্যান্ট কনস্ট্রেন্ট বলতে পারো। এই কনস্ট্যান্টটা আসলে এখানে স্লাইড আমাকে বলা হয়নি, কিন্তু এটা ওই ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে কীভাবে আসছে ওইটার জিনিসটা বুঝতে লাগবে, এই জন্য বললাম। তো সহজ কথায় আমার এই লিনিয়ার রিগ্রেশনে যখন আমার এখানে জাস্ট B0 আর B1 প্রেডিক্ট করতেছি, তো B0 এর সাপেক্ষে যখন আমি পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি তখন আমার সবগুলো রেসিজুয়ালের যোগফল জিরো, আর যখন আমি B1 এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি তখন আমার সবগুলা রেসিজুয়ালের সাথে কোরেসপন্ডিং এক্স এর গুণফলের যোগফল জিরো।
তো এখানে একটা এক্সাম্পল দিছে, ওই এক্সাম্পলের জন্য আমার সবগুলো এক্স এর যোগফল, ওয়াই এর যোগফল, এক্স আর ওয়াই এর গুণফলের যোগফল, এক্স স্কোয়ারের যোগফল, ওগুলা বের করে মান বসাইলেই আনসার পেয়ে যাব। একটা ওয়াই ক্যাপের মান পেয়ে গেলাম যে আচ্ছা এটা হচ্ছে আমি প্রেডিক্টেড ওয়াই। এখন কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, এটা আসার আগে তাইলে ভ্যারিয়েন্স কি, এটা তো আমরা আগের ভিডিওতেই এক্সপ্লেন করছি যে ভ্যারিয়েন্স জিনিসটা হচ্ছে আমার ডাটাগুলা অ্যাভারেজ থেকে কতটুকু ডেভিয়েট হচ্ছে। ভ্যারিয়েন্স কম মানে আমার ডাটাগুলো অ্যাভারেজের কাছাকাছি, ভ্যারিয়েন্স বেশি মানে আমার অ্যাভারেজের থেকে অনেক দূরে দূরে। তো এই ভ্যারিয়েন্স কতটুক, এই ভ্যারিয়েন্সটা মেইনলি ডিসক্রাইব করে আমার মডেলের মধ্যে কতটুকু ভ্যারিয়েশন আছে। সহজ কথায় আমার ডাটাগুলোর যে নিয়ে যে সিস্টেম, ওই সিস্টেমে কতটুকু ভেরিয়েশন আছে এটাই আমার ভ্যারিয়েন্স প্রকাশ করে। এখন ওই ভেরিয়েবিলিটিটাকে এক্সপ্লেন করতে আমরা প্রকাশ করতে পারি যে ওয়াই হচ্ছে আমার অরিজিনাল মাইনাস ওয়াই বার তো বুঝছই অ্যাভারেজ, এর হোল স্কোয়ার, যেহেতু আমরা কি বলে আউটলায়ারগুলোকে আরও প্রমিনেন্ট দেখাইতে চাই, তাহলে হোল স্কোয়ার এই সবগুলোর জন্য যোগফল। এটা হচ্ছে টোটাল কারেক্টেড সাম অফ স্কোয়ার, টোটাল কারেক্টেড সাম অফ স্কোয়ার, অথবা এখানে এটা মানে এটা এক্স্যাক্টলি ভ্যারিয়েন্স না, কিন্তু ওই তো আমার মেনলি এটা নির্দেশ করতেছে আমার অ্যাভারেজের সাপেক্ষে কতটুকু ডেভিয়েশন হচ্ছে আর কি, ভেরিয়েবিলিটি কতটুকু ডাটাতে। তো আবার অন্যদিকে আমার ওয়াই আই হচ্ছে আমার অরিজিনাল, ওয়াই ক্যাপ হচ্ছে আমি প্রেডিক্ট করতেছি, তাহলে আমার টোটাল সাম অফ সাম অফ স্কোয়ার অফ এরর হচ্ছে অথবা রেসিজুয়াল সাম অফ স্কোয়ার, ওটা হচ্ছে আমার যে রেসিজুয়ালগুলো, প্রত্যেকটা রেসিজুয়ালের স্কোয়ার। এখন আমি যদি এই দুইটাকে ভাগ দিই, আমার লবের মধ্যে হচ্ছে এসএসটি আর হরের মধ্যে হচ্ছে এসএসই। এখন এসএসই কি নির্দেশ করতেছে? এসএসই হইল আমার কতটুকু এরর, মানে কতটুকু এরর আছে আর কি, এররগুলোকে আমি এখানে আরও এক্সাজুরেট করতেছি যেহেতু আমি স্কোয়ার করতেছি। তো এখানে আমার এসএসই দিয়ে নির্দেশ করতেছে আমি যে যে প্রেডিকশনটা দিলাম, ওয়াই ক্যাপ যে প্রেডিকশনটা আমি দিলাম, ওই প্রেডিকশনটা কতটুকু ডাটাকে এখনও এক্সপ্লেন করতে পারে না, কতটুকু ভেরিয়েশন ডাটাতে এমন আছে যেগুলো এখনও আমার এই মডেল এক্সপ্লেন করতে পারে না। এক্সপ্লেন করতে পারে না বলেই তো তার ডিফারেন্স করে স্কোয়ার করার ফলে কোনো একটা ভ্যালু আসছে। যদি সব ডাটাকেই ওই পারফেক্টলি এক্সপ্লেন করতে পারতো তাহলে তো সবার জন্যই ওদের বিয়োগফল জিরো হইতো, যেহেতু মানে আমি যেটা প্রেডিক্ট করছি ওইটাই আসল, জিরো হইতো। জিরো হয়ে গেলে আমার তো তখন এসএসসি এর মান জিরো, তার মানে আমি আমার ডাটাতে যত হয়েছে, ভেরিয়েশন হয়েছে, আমি সব কিছুকেই এক্সপ্লেন করে ফেলতে পারছি, আর না হলে পারি নাই। কতটুকু পারি নাই ওটা একটা পরিমাণ। তো এসএসটি হচ্ছে আমার ডাটাতে টোটাল ভেরিয়েশন কত, আর এসএসই হচ্ছে কতটুকু ভেরিয়েশন আমি এখনও এক্সপ্লেন করতে পারি নাই। তো ওইটাকে যদি আমরা একটা ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে চাই তাহলে এসএসসি ডিভাইড বাই এসএসটি, এই এসএসসি মাইনাস এসএসসি ডিভাইড বাই এসএসটি টার্মটুকু দিয়ে বোঝাচ্ছে যে আমার কতটুকু ডাটাকে আমি এখনো এক্সপ্লেন করতে পারি নাই, বাট এটা একটা ফ্র্যাকশন আকারে, যে আমার 0 থেকে 1-এর ভিতরে একটা ভ্যালু পাবা আর কি। তো 1 যদি ভাগফল 1 হয়, এসএসসি আর এসএসটি সমান হয়, তার মানে কি বোঝাচ্ছে আমার ডাটাতে যতগুলা ভেরিয়েশন ছিল, আমার কি বলে এই রেসিজুয়াল সাম অফ স্কোয়ারেও ঠিক সেম পরিমাণ ভেরিয়েশন। তার মানে দিন শেষে আমি আসলে কিছুই এক্সপ্লেন করি নাই, আমি আমি জাস্ট প্রেডিক্ট করছি যে আচ্ছা হ্যাঁ এভারেজটাই তো তাহলে আনসার হবে, মানে আমি এভারেজকে প্রেডিক্ট করছি সহজ কথায়। তো ওই ক্ষেত্রে তো আমার এসএসসি এর মান, মানে এসএসসি ডিভাইড বাই এসএসটি এর মান হবে 1 হবে, তার মানে আমি কোনো কিছুই এক্সপ্লেন করিনি। আর যদি আমার এসএসসি এর মান 0 হয় তাহলে এসএসসি ডিভাইড বাই এসএসটি 0, তার মানে আমি সব কিছুকেই এক্সপ্লেন করে ফেলছি, আমার ডাটাতে এক্সপ্লেন করার আর কোনো কিছু বাকি নাই। তো নর্মালি কোনো একটা ফ্র্যাকশনাল ভ্যালু পাবো। এখন ওইটাকে আমি বাদ দিচ্ছি 1 থেকে, 1 মাইনাস এসএসসি ডিভাইড বাই এসএসটি, তাহলে 1 হচ্ছে আমার টোটাল আমার ভেরিয়েশন কত আমার ডাটার মধ্যে। তার থেকে যদি আমি এই টার্মটুকুকে বাদ দিই তাহলে আমি পাচ্ছি কতটুকু
ইয়া মানে কতটুকু আমরা এক্সপ্লেন করে ফেলছি, যেহেতু এই পোর্শনটুকু দিয়ে মিন করতেছে কতটুকু আমরা এক্সপ্লেন করতে পারি নাই, তাহলে 1 থেকে যদি বাদ দিই তাহলে পুরাটা এখন নির্দেশ করবে কতটুকু আমরা এক্সপ্লেন করতে পারছি। ওইটাকে আর স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয় অথবা কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনে বলা হয়। তো 1 মাইনাস এসএসসি ডিভাইড বাই এসএসটি। তো আর স্কোয়ারের মান যদি 0 হয় তার মানে তো বললামই যে আমার মডেল কোনো কিছুই এক্সপ্লেন করে নাই, এসএসসি আর এসএসটি এর মান সমান, তো ডিভাইড করলে 0। আর আর স্কোয়ার ইকুয়াল 1 মানে মডেল সব কিছুকেই এক্সপ্লেন করে ফেলছে। আর আর স্কোয়ার একটা পার্সেন্টেজ, টোটাল ভেরিয়েশন এক্সপ্লেন বাই দ্য ভেরিয়েশন, মানে যদি আমি এই পুরোটাকে 100 দিয়ে গুণ দাও তাহলে একটা পার্সেন্টেজ পাবা, যেহেতু ফ্র্যাকশন। তো এখানে যেমন একটা এক্সাম্পল দিল যে আচ্ছা আর স্কোয়ারের মান 80%, তার মানে দেখতেছি যে আমি বেশিরভাগ ডাটাগুলোকেই করতেছি, এক্সপ্লেন করতেছি, আমার ভেরিয়েবিলিটিটা কত সেটাকে আমি এক্সপ্লেন করতে পারতেছি আমার যে মডেলটা আছে মডেলটা দিয়ে। কিন্তু আর স্কোয়ার ইকুয়াল 15.79, তো আমার লিনিয়ার মডেলটা তেমন কোনো ডাটার ভেরিয়েশনকেই এক্সপ্লেন করতে পারতেছে না। যে হ্যাঁ আচ্ছা কিছুটা পারতেছে, যে হ্যাঁ আচ্ছা দিন শেষে দেখতেছি যে একটু একটু উপরে উঠতেছে, ঠিক আছে, কিন্তু ওরা তো আর ক্লোজড প্যাক না, ওরা ওদের অনেক স্ক্যাটার্ড অবস্থায় আছে, ভেরিয়েন্স অনেক বেশি ওদের মধ্যে। আর রেসিজুয়াল স্ট্যান্ডার্ড এরর, এই জিনিসটা দিয়ে মেনলি মিন করতেছে যে আমি যেটা প্রেডিক্ট করতেছি ওই প্রেডিকশনটা আমার অ্যাকচুয়াল ডাটার কতটুকু কাছাকাছি অন অ্যাভারেজ। তো এই জিনিসটা কেমন, যদি আমার আরএসি এর মান ধরো 10,000 ধরলাম, একটা একটা মনে করো আমি কোনো একটা বিল্ডিংয়ের প্রাইস প্রেডিক্ট করার ট্রাই করতেছি, তো আমার আরএসি এর মান আসছে 10,000, তার মানে অন অ্যাভারেজ সবগুলো বিল্ডিংয়ের মধ্যে অন অ্যাভারেজ আমি 10,000 কম বেশি করছি, হয় 10,000 কম ধরছি বা 10,000 বেশি ধরছি, মানে 10,000 এরর আছে আর কি আমার সবগুলা আমি যে প্রাইসটা প্রেডিক্ট করছি তাদের ক্ষেত্রে। তো এটাকে প্রকাশ করা হয় যে আমার প্রথমত তাহলে আমার সবগুলো এরর লাগবে, তো আমার সবগুলো এরর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ, তো এটা হচ্ছে রেসিজিওর স্কোয়ার ডিভাইডেড বাই, এখন তুমি নর্মালি মনে করতে যে আচ্ছা আমার তাহলে ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ হোল স্কোয়ার ওগুলো করলে তাহলে আমি এখানের মধ্যে সাম করলে সবগুলা ডাটার জন্য রেসিজিওগুলো পাচ্ছি। তাহলে আমার যদি অ্যাভারেজ লাগে তাহলে আচ্ছা আমি তাহলে আমার নাম্বার দিয়ে ভাগ দিব, মানে এন দিয়ে ভাগ দিব, কিন্তু এখানে এন দিয়ে ভাগ দিব না, ভাগ দিচ্ছি n-2 দিয়ে। এখানে n-2ও না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে n-p-1। এখন ওখানে পি কি, পি হচ্ছে আমার প্রেডিক্টর। প্রেডিক্টর কি, প্রেডিক্টর হচ্ছে আমার এখানে আমি প্রেডিক্টর সহজ কথাই এক্স, আমার এই ক্ষেত্রে প্রেডিক্টর একটাই শুধু এক্স, যেটা 2D। 3D হইলে আমার এক্স এর মান 2টা হইতো, মানে x1 x2 হইতো, তাহলে ওই ক্ষেত্রে আমার প্রেডিক্টর 2টা হইতো, প্রেডিক্টরের মান 2 হইতো। তাহলে তো এখানে যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশনে সিঙ্গেল লিনিয়ার রিগ্রেশন, তো ওখানের মধ্যে আমার পি এর মান 1, তো n-p-1 এর মধ্যে মান বসালে n-2। এখন এই n-2টা কি, n-2 হচ্ছে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম। অ্যাগেইন ডিগ্রিজ অফ ফ্রিডমের কনসেপ্ট আসছে, এটা আমরা আগেও এক্সপ্লেন করছি, কিন্তু এইবারে ডিগ্রিজ অফ ফ্রিডমের কনসেপ্টটা একটু ডিফারেন্ট। অ্যানোভাতে যেটা পড়ে আসছিলাম হলো আমাদের মিনকে ফিক্স রাখা লাগবে। তো মিনকে ফিক্স রাখতে আমার এই ডাটা পয়েন্টগুলোকে কীভাবে ভ্যারি করলে, মানে ডাটা পয়েন্টগুলোর মধ্যে সবগুলোকেই অলমোস্ট ভ্যারি করতে পারি, জাস্ট একটা মানে যদি আমি এনটা ডাটা পয়েন্ট থাকে, মিন যদি ফিক্সড হয় n-1টাকে আমি ভ্যারি করতে পারবো, তো n-1টাকে ভ্যারি করলে লাস্টে যে n নাম্বার ডাটা পয়েন্ট অটোমেটিক ফিক্সড হয়ে যাবে, যেহেতু মিন সেম রাখা লাগবে। তো এখানে কনসেপ্টটা একটু ডিফারেন্ট, সেটা হলো আমি যে একটু আগে এক্সপ্লেন করার সময় যে বলছিলাম এখানে যে আমার দেখতেছি রেসিজুয়ালের যোগফল 0 হওয়া লাগবে, আর রেসিজুয়াল ইনটু প্রেডিক্টর, এক্স কিন্তু এখানে প্রেডিক্টর, রেসিজুয়াল ইনটু প্রেডিক্টরের যোগফলও 0 হওয়া লাগবে। তো এটা যদি একটা এক্সাম্পলে বের করি, দাঁড়াও পজ করে দেখাই। ওকে, তো ধরলাম আমার এরকম একটা ডাটা আছে যে আমার 4টা পয়েন্ট, তো এক্স এর মান 1 2 3 4, ওয়াই অ্যাকচুয়ালের মান আমি জানি যে আচ্ছা 2 3 4 5, 2 3 5 4, ওকে সমস্যা নাই। তো এখানে আমার n ইকুয়াল 4, ডাটা পয়েন্ট 4টা, তো কে ইকুয়াল 2, কে হচ্ছে আমার নাম্বার অফ প্যারামিটার 2টা, যেহেতু আমার প্রেডিক্টর একটা, প্যারামিটার 2টা কী কী, একটা হচ্ছে ইন্টারসেপ্ট, একটা হচ্ছে স্লোপ। তো আমার নাম্বার অফ প্যারামিটার হচ্ছে নাম্বার অফ প্রেডিক্টর +1 নাম্বার অফ প্রেডিক্টরের সমান আমার স্লোপ হবে, মানে যতগুলো প্রেডিক্টর ততগুলাই তো আমার স্লোপ গুণ হবে, যে বিটা 1 ইন্টু এক্স প্লাস x1 প্লাস বিটা 2 ইন্টু x2 অ্যান্ড সো অন, আমরা পড়ছিলাম লিনিয়ার রিগ্রেশনের সময়। তো এখন
তার সাথে স্লোপ তো জিনিসের স্লোপ বলছে ইন্টারসেপ্ট তো জিনিসের থাকবেই, তাহলে ওই +1 আসছে ইন্টারসেপ্টের জন্য। তাহলে এখানে কে ইকুয়াল দুইটা প্যারামিটার, আমার প্রেডিক্টর এখানে একটা এক্স। তো এখন যদি আমি এটার জন্য আমার লিনিয়ার রিগ্রেশনের আমার ওয়াইটা বের করি, ওয়াই এর মান ধরো পাইলাম যে আচ্ছা 1.5 ইন্টু 0.8 ইন্টু এক্স। তো এটা বের করার পরে বুঝছোই, সমস্যা নেই। তো এখন যদি আমি আমার ওয়াইয়ের প্রেডিক্টেড ভ্যালুগুলো বের করতে যাই, তাহলে এইখানের মধ্যে 1 বসালাম, 2.3, এরপর 3.1, 3.9, 4.7। কিন্তু আমার ওয়াই অ্যাকচুয়াল যেটা, তার সাথে যদি আমি পার্থক্য করি, ওই পার্থক্যটাই তো আমার রেসিজুয়াল। তো ওই পার্থক্য কী কী? -0.3, -0.1, 1.1, -0.7। তো প্রথম শর্ত বলছিলাম রেসিজুয়ালগুলোর যোগফল 0 হবে। তো রেসিজুয়ালগুলোর যোগফল 0 হয়েছে, ট্রু। আর এখানে ভিজুয়ালাইজেশন হতে লাগবে না, সমস্যা নেই। এখন তাহলে এখানে আমার, তাহলে আমি একটু আগে যেটা বললাম, আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-2, মানে সিঙ্গল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, যেখানে প্রেডিক্টর আমার 1, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম n-2 মানে এক্ষেত্রে আমার নাম্বার অফ ডাটা পয়েন্ট 4টা, তো 4 - 2 মানে 2, তাহলে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে 2। তো ডিগ্রিজ অফ ফ্রিডম 2 দিয়ে কী বোঝাচ্ছে আমার? তাহলে সাম অফ রেসিজুয়াল প্রথমত 0, আর রেসিজুয়ালের সাথে এক্স এর গুণফলের যোগফলগুলোও 0, E1 ইন্টু 1, E2 ইন্টু 2 অ্যান্ড সো অন, এদের কী বলে গুণফলের যোগফল ইকুয়াল 0। ওকে, তো এখন এখানে আমার ইকুয়েশন কয়টা? দুইটা ইকুয়েশন দিয়ে আমি কয়টা ভ্যালুর মান বের করতে পারবো, মানে কয়টা ভ্যারিয়েবলের মান বের করতে পারবো দুইটার? যদি আমার এরকম মানে সিম্পল ইকুয়েশনের কথাই চিন্তা করি, আমার এখানে 4টা ভেরিয়েবল আছে, দুই নম্বর 4টা করে ভেরিয়েবল, কিন্তু যদি আমার এখানে 2টা করে ভেরিয়েবল থাকতো, তাহলে দুইটা ইকুয়েশন দিয়ে তো আমি ইজিলি বের করে ফেলতে পারতাম, তাই না? হ্যাঁ, তো আমার 4টা ভেরিয়েবল আছে, ওইখান থেকে যদি আমি যে কোনো দুইটাকে, 4টা ভেরিয়েবল যেহেতু আছে, যে কোনো দুইটাকে নিজের ইচ্ছা মতো একটা মান বসায় দিই, তাহলে আমার বাকি 2টা ভেরিয়েবল ফিক্সড হয়ে যাবে না? যে ধরো আমি এখানের মধ্যে E1 এর মান, এখানে মানে যেটা বের করছি এটাই ধরতেছে, আচ্ছা সমস্যা নেই, যা ইচ্ছে তো ধরলাম। E1 এর মান আমি -0.3 ধরলাম, E2 এর মান আমি -0.1 ধরলাম। এখন যদি আমি বসাই এখানের মধ্যে, তাহলে প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে আমি E3 প্লাস E4 এর মান পাবো 0.4, সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে 3E3 প্লাস 4E4 এর মান পাবো 0.5। আমি কিন্তু এখানে 3টাকে ধরতে পারতাম না। 3টাকে যদি ধরি, একটা ইকুয়েশনের জন্য কাজ করলে আরেকটা ইকুয়েশন ব্রেক করবে, তখন 3টাকে ধরলে আমি এখান থেকে একটা ই এর মান পেয়ে যাবো, কিন্তু ওই ই এর মান এখানে বসালে দেখবো এটা কাজ করতেছে না। আবার সিমিলারলি আমি একটা ধরেও লাভ নেই, একটা যদি ধরি তাহলে আমার এখানে 3টা ভেরিয়েবল আছে, ইকুয়েশন 2টা, তো আমি সবগুলো মান বের করতে পারবো না। তো 2টা ইকুয়েশন, তার মানে 2টা এখানে ফিক্সড, 2টা ভেরিয়েবল ফিক্সড হয়ে যাবে। বাকি 2টাকে যেহেতু টোটাল 4টার মধ্যে বাকি 2টাকে আমি নিজের ইচ্ছা মতো ধরতে পারবো, নিজের ইচ্ছা মতো ধরলে বাকি 2টা ফিক্সড হয়ে যাবে। 2টাকে নিজের ইচ্ছা মতো ধরলে বাকি 2টা ফিক্সড হয়ে যাবে। যদি এখানে আমার ডাটা পয়েন্ট 5টা থাকতো, তাহলে E1, E2, E3, E4, E5, তাহলে ওখানে 3টাকে আমি নিজের ইচ্ছে মতো ধরতে পারতাম, বাকি 2টা ফিক্স হয়ে যেত। 2টা কেন ফিক্স হবে? ইকুয়েশন 2টা কেন? প্রেডিক্টর একটা হয়, প্যারামিটার আমার 2টা, কে এর মান 2টা, মানে কে এর মান 2, তার মানে আমার স্লোপ আর ইন্টারসেপ্ট। এটাই মেইন কনসেপ্ট। যেহেতু আমি এখানে 2টাকে ফ্রিলি ভ্যারি করতে পারতেছি, এখানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম 2। ডিগ্রিজ অফ ফ্রিডম তো ওইটাই, যাকে আমি কতগুলোকে ফ্রিলি ভ্যারি করতে পারতেছি। তো ওখান থেকে আমার এই সূত্রটা আসছে n-2, পি এর মান এখানে যেহেতু 1, তো n-2 দিয়ে ভাগ, আর পুরোটাকে রুট ওভার n দিয়ে যদি আমি ভাগ দিতাম, তাহলে এটা আমার কাইন্ড অফ চিটিং হইতো, কারণ n এর মান তো প্রথমত বড়, ডিগ্রিজ অফ ফ্রিডমের থেকে আমার n বড়। কিন্তু আমি তো সত্যিকার অর্থে মানে আমার সবগুলা ডাটা পয়েন্ট যে ভ্যারি করতে পারতেছি তা তো না। আমার এখানে অ্যাকচুয়ালি ডাটা কতগুলোকে আমি ভ্যারি করতে পারতেছি, কতগুলো রেসিডিউকে আমি ভ্যারি করতে পারতেছি, আমি তো আর সবগুলো রেসিডিউকে ভ্যারি করতে পারতেছি না। তো যতগুলো রেসিডিউকে ভ্যারি করতে পারবো ওইটা দিয়েই আমি ভাগ দেবো, ওইটাই আমার রেসিডিউয়াল স্ট্যান্ডার্ড এরর হিসেবে নির্দেশ করবে আর কি। এখন ভ্যালু আন্ডারফিটেড হতে পারে, আন্ডারফিটেড যেমন এই যে আমার ডাটাগুলো এমন, কিন্তু আমি একটা সিম্পল লিনিয়ার মানলাম, কিন্তু অনেক সময় হতে পারে লিনিয়ার রিগ্রেশন কাজ করবে না, নন লিনিয়ার কাজ করলো। কিন্তু আবার যদি আমি এমন করি যে সবগুলা মানে আমি এরর 0 করতে গিয়ে এই আর স্কোয়ারের মানকে 1 বানাইতে গিয়ে সবগুলা ডাটা একবারে আমাকে যে ট্রেনিং ডাটা দিছে ওইগুলার 100% ফলো করতে গেছি, তাহলে আমি পাবো ওভারফিটেড, একবারে
পারফেক্টলি আমার যে ট্রেনিং ডাটা আছে তাকেই ফলো করতেছে। তো এখন আমি টেস্টের জন্য যদি একটা ডাটা দিই তাহলে তার থেকে অনেক ডেভিয়েশন হবে, স্বাভাবিক। তো এখানে ওই কয় কিছু পিটফলস দিছে যে আমার ভেরি গুড ফিট আর ভেরি পুয়ার ফিট, আর স্কোয়ারের মান ক্লোজ টু 0, আর স্কোয়ারের মান 1। এখন আর স্কোয়ারের মান তো এটাই বললাম যে আর স্কোয়ারের মানের মান যদি আবার বেশি ভালো হয় তাহলে মিন করতেছে ওভার ফিটেড, আবার বেশি কম হলে আন্ডার ফিট। তাহলে ভালো একটা মান কি, এটা আসলে আমার ডিপেন্ড করতেছে অ্যাপ্লিকেশনের উপর। তো হ্যাঁ, ডিক্রিজে এসএসসি যদি কমে আর স্কোয়ার বাড়বে। তো হ্যাঁ, তো বলছে ইমপ্লাইজ আর স্কোয়ার ক্যান বি মেড আর্টিফিশিয়ালি হাই বাই অ্যান আনওয়াইজ প্র্যাকটিস অফ ওভারফিটিং। আর স্কোয়ারকে আমি নিজে ইচ্ছা মতো বাড়াতে পারতেছি ওভারফিটিং করে, কিন্তু ওভারফিটিং করে আমার দিন শেষে তেমন কোনো লাভ হচ্ছে না, যেহেতু আমি আমার ওই মডেলের টার্মগুলোকেই, মানে মডেলের টার্ম তো প্রথমত বাড়তেছি, তার সাথে আমি আমার ট্রেনিং ডাটা নিয়ে বেশি কাজ করতেছি, টেস্টের ডাটা ওখানে অ্যাপ্লিকেবল হবে না বেশি। রিগ্রেশন টু দ্য মিন, এটা আরেকটা সুন্দর কনসেপ্ট, একটা স্ট্যাটিস্টিক্যাল ফেনোমেনন, যেটা মিন করতেছে যে আমার সময়ের সাথে সাথে যদি আমি একটা কোনো কিছুকে এখন টেস্ট করি, যে আমার কতগুলো ডাটা আছে, ডাটার মধ্যে আমি টেস্ট করলাম, এটা কাইন্ড অফ ইয়ার মতো। সহজ এক্সাম্পল যদি আচ্ছা সিটি হইতেছে, তো দুইটা সিটি, তো দুইটা সিটি পরপর হচ্ছে ধরো, অথবা একদিন পরে, সমস্যা নেই। তো প্রথম সিটিতে আমি যে কোনো র্যান্ডম একজনের মার্ক চেক করলাম যে আচ্ছা ও কত পাইছে এই সিটিতে। তো দেখলাম যে আচ্ছা ওর অবস্থা বহুত খারাপ, হয় অনেক কম পাইছে অথবা অনেক বেশি পাইছে, যাই হোক আউটলায়ার টাইপের আর কি, আউটলায়ারও না কিন্তু ইয়ার মতো, কি বলে, ও হচ্ছে এক্সট্রিম এন্ডে আছে, হয় অনেক কম পাইছে অথবা অনেক বেশি পাইছে। এখন এখানে দুইটা ফ্যাক্টর কাজ করতে পারে। প্রথমত হচ্ছে ওর নিজস্ব অ্যাবিলিটি কত, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে লাক। ওই লাক জিনিসটার মধ্যে অনেক কিছু আছে, যে হ্যাঁ ও কি বলে, ওর লাইফে সব ঠিকঠাক যাচ্ছে কি না, ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারছে কি না, মানে এবিলিটি তো সবার কাছেই আছে, ট্রু এবিলিটি সবার কাছেই আছে। এখন ওই লাক ফ্যাক্টরটার মধ্যে গিয়ে হইলেও সমস্যা হয়েছে। তো ওই দিন ওর মনে করো ট্রু এবিলিটি এমনি একটু কম, ওই দিন ওর লাকও খারাপ গেছে, ওর পড়তে পারে নাই, কারেন্ট গেছে গা, এইসব টিসব হয়েছে, ওর পরীক্ষা করছে বহুত খারাপ। কিন্তু ওইটা দিয়ে কিন্তু আমি ডিটারমাইন করতে পারতেছি না যে হ্যাঁ ওই আজকে সিটিটা খারাপ করছে, তার মানে ওই আজীবন খারাপ করবে, এটা এই ডিসিশন আমি নিতে পারতেছি না। তো আমি পরের দিনের যখন আমি আবারও পরীক্ষা, মানে অন্য একটা সিটি হচ্ছে, ওই দিন মার্ক চেক দিলাম। ওই দিন মার্ক চেক দিতে গেলে দেখবো যে যে আগের বার অনেক খারাপ করছিল, অলমোস্ট জিরোর দিকে পাইছিল, হয় এখন মাঝামাঝি কাছাকাছি কিছু একটা পাবে। ধরো আমার 20 মার্কের সিটি, তো অন অ্যাভারেজ মনে করো সবাই 15 করে পাইছে, তো এইবার দেখবো যে আচ্ছা হয় 7 পাইলো, 8 পাইলো, কিছু একটা পাইলো, 0 থেকে বেশি পাইলো। তার মানে আমার রিগ্রেস হচ্ছে ওর ডাটাটা মিনের দিকে, মিন হচ্ছে আমার 15 ধরলাম, আমার অ্যাভারেজ যেটা অ্যাভারেজের দিকে ধাবিত হচ্ছে, ও এক্সট্রিমে ছিল, এক্সট্রিম থেকে অ্যাভারেজের দিকে ধাবিত হওয়া। এটা উল্টা দিকেও পসিবল, যে 20 পাইছে, ধরো আচ্ছা ট্রু অ্যাবিলিটি 20 পাওয়ার আছে কয়েকজনের, কিন্তু হতে পারে আচ্ছা ট্রু অ্যাবিলিটি আসলে নাই, কিন্তু লাক ভালো পড়ছে, প্রশ্ন যেটা পড়ছে কমন পেয়ে গেছে, প্রিভিয়াস থেকে মাইরা দিছে, তো পেয়ে গেছে 20-20। তো পরে পরীক্ষায় প্রিভিয়াস থেকে মানে লাক একটু খারাপ গেছে, লাক যেহেতু খারাপ গেছে, লাক তো সবসময় ভালো যাবে না, তাইলে ও মিনের দিকে রিগ্রেস করছে। তো অ্যাভারেজে পোলাপান যেটা পাইছে ওইটার কাছাকাছি কিছু একটা পাইছে, স্টিল মনে করে একটু বেশি পাইছে, কিন্তু অ্যাভারেজের কাছাকাছি পাইছে। ওই ফেনোমেনাটাকেই রিগ্রেশন টু দ্য মিন বলা হয়। তো এখানে দিন শেষে আমার ডিপেন্ড করতেছে, আচ্ছা কিসের উপর ডিপেন্ড করছে সেটা পরে বলতে আসতেছি। এখানে একটা ছবি দিয়ে এক্সাম্পল দিছে যে আচ্ছা আমার নর্মালি ডিস্ট্রিবিউটেড কোনো একটা আছে, ডাটা আছে, এটা হচ্ছে প্রি টেস্ট আর পোস্ট টেস্ট দুইটা ধরলাম। তো আমি একটা গ্রুপকে সিলেক্ট করলাম, দেখলাম যে আচ্ছা ওই পাইছে কত, ওই পাইছে আমার মিন হচ্ছে এটা, কিন্তু ওই পাইছে ভালোই কম, আমার মিনের থেকেও ডিস্টেন্স ভালোই বেশি। এখন আমি সেম টেস্টটা আবারও করলাম সেম লোকজনের উপর, কিন্তু এখন আমি আবারও ওর নাম্বার চেক করতেছি, আচ্ছা ও এখন কী অবস্থা, দেখতেছি ও এখন পপুলেশন মিনের কাছাকাছি কিছু একটা পাইছে। তো যদি আমার কোনো রিগ্রেস না করতো তাহলে তো আমি এক্সপেক্ট করতাম যে আচ্ছা ও আগে যেটা পাইছিল এখনও তাই করবে, কিন্তু এবার ওর রিগ্রেশন হয়েছে, এর জন্য ও আগের থেকে মিনের কাছাকাছি কিছু একটা পাইছে।
এখন এটা ডিপেন্ড করতেছে, প্রথমত বললাম ডিগ্রি অফ অ্যাসিমেট্রি, হাউ ফার ফ্রম দ্য ওভারঅল মিন, মানে কতটুকু দূরে আছে, ওর যে আমি যে গ্রুপটা সিলেক্ট করলাম ওই গ্রুপের মিন, মানে এখানে গ্রুপ হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, সমস্যা নেই, এখানে গ্রুপ দিয়ে এক্সপ্লেন করছে। আমি যে গ্রুপের মিন যে কনসিডার করলাম ওই গ্রুপটা আমার ওভারঅল মিনের থেকে কতটুকু দূরে আছে ফার্স্ট। আর এখন যদি যত দূরে থাকবে তত তো অ্যাসিমেট্রি বেশি, তার মানে ওই লাক ফ্যাক্টরটা এখানে বড় ফ্যাক্টর। তো হইতে পারে পরে গিয়ে, মানে এটা একজনের থেকে কয়েকজনের গ্রুপ নিয়ে করলে আরও ভালো, যে একটা সিটিতে সবচেয়ে লোয়েস্ট যে 10 জন পাইছে ওদের মার্ক আমি আবার পরের সিটে গিয়ে চেক করলে দেখব যে ওদের অ্যাভারেজ মার্ক অবশ্যই বাড়বে, সবসময় হবে, এটা হবেই, মানে সহজ কথা এটা হবেই। এখন এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ফেনোমেনা, এটাকে রিগ্রেশন যেটা মিন বলে। আর আরেকটা ফ্যাক্টর যেটা প্রথমত হচ্ছে হচ্ছে অ্যাভারেজ থেকে কতটুকু দূরে আছে। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আমার এই দুইটা যে মেজার করতেছি আমি ওদের মধ্যে কোরিলেশন কেমন। এখন কোরিলেশন যদি বেশি হয়, আচ্ছা এটা রিগ্রেশন যেটা মিনের পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হচ্ছে 100 × 1 - r, এখানে আর হচ্ছে আমার কোরিলেশনের কোএফিসিয়েন্ট। এখন আর এর মান 1 মানে আমার ডাটাগুলো পারফেক্টলি কোরিলেটেড মানে কি, ও যদি এখন খারাপ করে, মানে কোনো লাক ফ্যাক্টর নাই, সহজ কথায় সবাই সবার ট্রু এবিলিটি দিয়েই কাজ করতেছে, কোনো লাক ফ্যাক্টর নাই। তো ওই যদি এখন খারাপ করে ওই সামনেও খারাপ করবে, ওই যখন ভালো করে ওই সামনেও ভালো করবে, তো ওই ক্ষেত্রে কোনো রিগ্রেশন যেটা মিন হবে না। এখন কোরিলেশন যদি কমে, কোরিলেশন কমা মানে আমার লাক ফ্যাক্টরের ইম্প্যাক্টটা বাড়া। তো লাকের ইম্প্যাক্ট যদি বাড়ে তাহলে ওর হবে কি বলে, ওর ওই রিগ্রেশন যেটা মিন হওয়ার চান্সেসটা বাড়বে, হবে মানে আসলেই হবেই সহজ কথায়। আর যদি ধরো আমার আর এর মান একবারে 0, তার মানে দিন শেষে এখানে আমি কোনো রিলেশন স্থাপন করি নাই, ট্রুলি র্যান্ডম, সব লাকের উপর ডিপেন্ড করতেছে। তো সব যদি লাকের উপর ডিপেন্ড করে, লটারি ধরো, তাহলে হয়তো অবশ্যই কী বলে রিগ্রেশন যেটা মিন ক্ষেত্রে হবেই হবে, 100% হবে। ওর এখন খারাপ করছে, ওই খারাপ করাটাই তো একটা ভাগ্যের বিষয়, যে নর্মালি তো অ্যাভারেজ পাওয়ার কথা ছিল, খারাপ করছে, তাহলে এই তো ভাগ্য, যেহেতু সব লাখের উপর, তাহলে এরপরেও যে ওর লাখ এরকম খারাপ থাকবে তার তো কোনো না, পরের বার অবশ্যই ওই অ্যাভারেজ কিছু একটা হবে, তো অ্যাভারেজ হওয়া মানে রিগ্রেশন যেটা মিন হওয়া, এটাই ওই কনসেপ্ট। তো এখানে এক্সাম্পল দিছে, এজিএম এ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট উইথ দ্য মিন অফ 50, আমি একটা লোয়েস্ট স্কোরারদের নিলাম, তাদের মিন পাইলাম যে আমি 30, মানে এখন যাদের গ্রুপ ওই গ্রুপের মিন পেলাম 30। তো আমি বললাম যে আচ্ছা আমার প্রি আর পোস্টের মধ্যে যে দুইটা টেস্ট করলাম ওদের মধ্যে কোরিলেশন 50%, তাহলে এখন আমার রিগ্রেশন 50% হবে। তো 50% রিগ্রেস করবে, তার মানে হচ্ছে আমার কারেন্টলি যেখানে আসি তার থেকে মিনের দিকে 50% ধাবিত হবে, 50% গেইন হবে সহজ কথায়, যেহেতু আমার আগে লো ছিল। তাহলে 30-এ ছিলাম, 50 হচ্ছে মিন, 50% গেইন হওয়া, তার মানে মাঝখানে ডিফারেন্স হচ্ছে 20 আর 50% 10, তার মানে আমার 10 গেইন হবে, তার মানে ফাইনাল মিন হবে 40। আমার পরে যখন আমি নেক্সট টেস্টে আবার ওদের চেক দিব তখন পাবো যে 40। এখন এখানে রিগ্রেশন ইকুয়েশন থ্রু রিগ্রেশন কোএফিসিয়েন্ট, দুই রকমের ভেরিয়েবল আছে, দ্য ভেরিয়েবল হুজ ভ্যালু ইজ প্রেডিক্টেড কল ডিপেন্ডেন্ট, আর যাকে আমি ইউজ করা হচ্ছি তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। রিগ্রেশন হেল্পস আস এস্টিমেট দ্য ভ্যালু অফ ওয়ান ভেরিয়েবল প্রোভাইডেড দ্য আদার, মানে জানোই। এখন রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, ডিসক্রাইব ভ্যারিয়েশন অফ ভ্যালুস অফ এক্স ফর গিভেন চেঞ্জেস ইন ওয়াই। এখন রিগ্রেশন ইকুয়েশন যেটা, ওই ইকুয়েশনটা দিয়ে মেনলি হইল আমার ভেরিয়েশনটা প্রকাশ করে, যে আমি একটা এক্সের ভ্যালু চেঞ্জ করাতে ওয়াই এ কেমন চেঞ্জ হবে, অথবা ভাইস ভার্সা। এখন এখানে টার্মটা বুঝতে হবে, যদি আমি বলি রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, যার উপর অন যে আমি ওকে চেঞ্জ করতেছি, অন ওয়াই মানে আমি ওয়াইকে চেঞ্জ করতেছি, তার মানে ওয়াই এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে আমার ডিপেন্ডেন্ট। এক্সের কত কীরকম ভ্যারিয়েশন হবে ওয়াইকে চেঞ্জ করলে, অন এক্স হলে উল্টা, এক্সকে চেঞ্জ করলে ওয়াই এর কেমন ভ্যারিয়েশন হবে। তো এখন এটার ক্ষেত্রে তিনটা কেস আছে। প্রথম কেস হচ্ছে যদি আমরা অ্যাকচুয়াল ভ্যালুগুলো নিই, আমার এক্স আর ওয়াই ভ্যারিয়েবলে অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে যদি কাজ করি, প্রথমত আমার এই রিগ্রেশন ইকুয়েশন দেখতে এমন যে এক্স মাইনাস এক্স বার ইকুয়াল বি এক্স ওয়াই
ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, এখানে এক্স বারটা বুঝছেই মিন, ওয়াই বারও ওয়াই এর মিন এক, তাহলে এই ডিফারেন্সটা তাহলে কী হবে, আমি কতটুকু ভ্যারি করতেছি আর কি, এক্সকে কতটুকু ভ্যারি করলে, মিনের থেকে কতটুকু দূরে সরলে আমার ওয়াই মিনের থেকে কতটুকু দূরে সরে একটা মানে কতটুকু চেঞ্জ হয়, ওটা একটা অ্যাম্পলিফাই হবে বি এক্স ওয়াই দিয়ে। এখানে বি এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতেছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, যে পরে এই এক্স আর ওয়াই, যে পরে তার উপর সে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে বি এক্স ওয়াই মানে এক্স অন ওয়াই এর রিগ্রেশন কোএফিসিয়েন্ট, তো ওয়াই পরে মানে ওয়াই এর উপর। আর এখন বি বের করার নিয়ম হচ্ছে আমার আর ইন্টু ভেরিয়েশন অফ এক্স ডিভাইড বাই ভেরিয়েশন অফ ওয়াই, যার উপর অন যে সে সবসময় নিচে, ভেরিয়েশন ভেরিয়েন্স অফ ওয়াই নিচে, ভেরিয়েন্স না সরি মানে হয়তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স স্কোয়ার হয়তো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে, আর এখানে ইকুয়াল টু এন ইন্টু সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই শুধু ওয়াই, এন ইন্টু ওয়াই সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই এর হোল স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আর ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভাগফল, আর তো বুঝছোই কোরিলেশন কোএফিসিয়েন্ট, একটু আগে যেটা বলছিলাম ওইটাই, যে আমার এক্স আর ওয়াই এর মধ্যে কোরিলেশন কেমন, আর এখানে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটার ভাগফল, নিচে হচ্ছে আমার যার উপর যে অন সেটা, আর তাহলে এখানের মধ্যে এই সূত্রের মধ্যে নিচের মধ্যে সব ওয়াইয়ের টার্ম, যেহেতু ওয়াইয়ের উপর, এখন যদি আমি অন এক্স বলতাম তাহলে জাস্ট উল্টায় যেত, নিচে আমার এক্সের টার্মগুলো থাকতো, বাকি সব সেম। আমার ইকুয়েশনের মধ্যেও যে বি এর সাথে গুণ থাকতো এক্সের ইয়াগুলো, এর আগে বি এর সাথে ওয়াই টার্ম গুণ ছিল, এখন বি এর সাথে এক্সেরটা গুণ থাকবে, বাকি সব জিনিসগুলো সেম জিনিসই নির্দেশ করতেছে। এখন ডেভিয়েশন হইতে পারে অ্যারিথমেটিক মিনের উপর, অ্যারিথমেটিক মিনস অফ এক্স অ্যান্ড ওয়াই ডেভিয়েশন টেকেন ফ্রম, ওইটা হইলে আমার এই ইকুয়েশনগুলোতে এই টার্মগুলো বাদ চলে যাবে, এই সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই আর মাইনাস এই সামেশন অফ ওয়াই এর স্কোয়ার, এই টার্মগুলো বাদ চলে যাবে। তো রেজাল্টিং ইকুয়েশনগুলো হচ্ছে এগুলো, বাকি সব সেম থাকবে, জাস্ট ওইগুলো বাদ, ওগুলো তো দেখলেই বুঝতে পারবে, এটা তেমন বলার তেমন কিছু নাই। আর থার্ডলি হচ্ছে যদি আমি কোনো একটা মিন এজিউম করে থাকি, ওই এজিউমড মিন থেকে আমার ডেভিয়েশন কেমন হচ্ছে ওইটা প্রকাশ করার জন্য হইলো এজিউম, যদি আমার এক্সের এজিউমড মিনকে এ ধরা হয়, ওয়াই এর এজিউমড মিনকে বি ধরা হয়, তাহলে এক্স মাইনাস একে যদি আমি ডিএক্স দিয়ে প্রকাশ করি, এরপর হচ্ছে ওয়াই মাইনাস বিকে ডিওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে এর আগে আমি যেখানে যেখানে এক্স আর ওয়াই নর্মালি ইউজ করছিলাম একবারে ফার্স্ট ইকুয়েশনে এক্স আর ওয়াই নর্মালি ইউজ করছিলাম, ওইখানের মধ্যে আমি এখন এই ডেভিয়েশনগুলোকে ইউজ করবো, ডিএক্স ডিওয়াই অন এক্সের ক্ষেত্রে নিচে এক্স, অন ওয়াইয়ের ক্ষেত্রে নিচে ওয়াই, বাকি সব সেম। এই তিনটা কেস, এখন কোন কেসে কোন সময় কোনটা অ্যাপ্লাই করা লাগবে এটা প্রশ্নের মধ্যে বলে দেবে। আর এখান থেকে আমি কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে আমার জিওমেট্রিক মিন বিটুইন দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট, তো প্লাস মাইনাস রুট ওভার বি এক্স ওয়াই ইন্টু বি ওয়াই এক্স, মানে এক্স অন ওয়াই আর ওয়াই অন এক্স এর রিগ্রেশন কোএফিসিয়েন্টের গুণফলের রুট ওভার, সেটাকে জিওমেট্রিক মিন বলে, সেটাই হচ্ছে আমার কোরিলেশন কোএফিসিয়েন্ট এক্স আর ওয়াই এর মধ্যে। তো রিগ্রেশন কোএফিসিয়েন্টের একটা মানে রিলেশন আছে যে যদি একটা ওয়ানের থেকে বড় হয় তাহলে আরেকটা অবশ্যই ওয়ানের থেকে ছোটো হবে, আর কেউ নেগেটিভ হবে না। তো এখানে একটা এক্সাম্পল দিছে যে আমার রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমার এই ডাটাগুলোর জন্য বলেই দিছে, ডাটাগুলোর জন্য মিন থেকে না, ডাটাগুলোর জন্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করতে, তাহলে তো আমার ডাটাগুলো থেকে আমি সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই সামেশন অফ এক্স স্কোয়ার সামেশন অফ ওয়াই স্কোয়ার সামেশন অফ এক্স ওয়াই পেয়ে গেলাম। এরপর যা সূত্রের মধ্যে অন ওয়াই এর ক্ষেত্রে বি এক্স ওয়াই মান বের করবো, অন এক্সের ক্ষেত্রে তাহলে আমার ইকুয়েশন যদি বের করতে চাই ইকুয়েশন আমি ইজিলি পেয়ে যাবো, যে আমার জাস্ট ইকুয়েশনের মানগুলো বসাইছি আর কিছুই না, আর অন এক্সের ক্ষেত্রে মানগুলো বসাইলাম কিছুই না। আর যদি আমাকে আর এর মান বের করতে বলতো তাহলে আর এর মানটা বের করা সহজ, রুট ওভার আমার 0.929, এর ক্ষেত্রে দুইটার মধ্যে 0.929 আসছে, ওয়াও সেই, তাহলে তো হয়েছেই, তো 0.929ই আসবে কারণ দুইটার গুণফল তো সেমই। হ্যাঁ, দুইটাই যদি আমার ওয়ানের থেকে কম হয় তাহলে কিন্তু ম্যাটার করতেছে না, মানে একটা যে ওয়ানের থেকে বেশি হবে একটা যে ওয়ানের থেকে কম হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু যদি একটা ওয়ানের থেকে বেশি হয় তাহলে আরেকটাকে ওয়ানের থেকে কম হইতেই হবে, দুইটাই ওয়ানের থেকে কম হইলে কোনো সমস্যা নাই, আর নেগেটিভ হওয়া যাবে না, এগুলোই হচ্ছে শর্ত। আরেকটা দিচ্ছে এখানের মধ্যে বলে দিচ্ছে যে আচ্ছা আমি ডেভিয়েশন নিই মিন থেকে, মিনের অ্যাকচুয়াল মিনস অফ এক্স অ্যান্ড ওয়াইয়ের থেকে ডেভিয়েশন, তার মানে আবারও আমি সবগুলো ভ্যালু বের করে তারপর এখন আগের মতো ক্যালকুলেট করবো, কিন্তু এই ক্ষেত্রে আমার আর সামেশন অফ এক্স ওই যে ওই পরবর্তী টার্মগুলো লাগতেছে না, সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই, আর এখানে সামেশন অফ ওয়াই এর হোল স্কোয়ার। তো এখানে দুই জায়গায় এন ছিল, এনগুলো কাটাকাটি গেছে গা, তো জাস্ট মান বসাইলে আমি অন ওয়াই এর ক্ষেত্রে বি এক্স ওয়াই এর মান বের করে এখানের মধ্যে বসাই দিচ্ছি, অন এক্সের ক্ষেত্রে মানগুলো বসে এখানে বসাই দিচ্ছি, বাকিগুলো শেষ। এখন যদি আমি কোনো একটা বলতে প্রেডিক্ট করতে বলে যে আমার এক্সের মান এত হইলে ওয়াই এর মান কত, তাহলে আমি জাস্ট ওই আমার ইকুয়েশনের মধ্যে
মান বসালেই পেয়ে যাব। আর এখানে আরেকটা দিচ্ছে যে এখানের মধ্যে আমার মিন বের করতে বলছে এক্স আর ওয়াই, আর কোএফিসিয়েন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে বলছে, আর এর মান বের করতে বলছে। তো আমাকে ইকুয়েশন দিয়ে দিছে, রিগ্রেশন ইকুয়েশন আমাকে দিয়ে দিছে। তো রিগ্রেশন ইকুয়েশন যেটা দিছে ওই ইকুয়েশন থেকে যদি আমি সলভ করি তাহলেই আমি ডিরেক্টলি মিন পেয়ে যাব। ওয়াই এর মান বের করা মানে এটা হচ্ছে ওয়াই এর মিন, এক্স এর মান বের করে হচ্ছে মানে এক্স এর মিন। এখন রিগ্রেশন কোএফিসিয়েন্ট মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করার জন্য আমার রিগ্রেশন কোএফিসিয়েন্ট বের করা লাগবে। এখন কোন ইকুয়েশন কিসের জন্য, মানে কোনটা অন এক্স কোনটা অন ওয়াই, এটা কিন্তু আমরা দেখে বুঝতেছি না, দেখে জানি না। তো এটা বের করার নিয়ম আছে। বের করার নিয়ম হচ্ছে আগে আমার ওই স্ট্যান্ডার্ড ফর্ম্যাটে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম্যাট কি, ওয়াই ইকুয়াল সামথিং ইন্টু এক্স, এই ফর্ম্যাটে যদি আমি নিয়ে যেতে পারি ওই সামথিংটাই হচ্ছে আমার কি বলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। ওয়াই ইকুয়াল সামথিং ইন্টু এক্স যদি করি ওই সামথিংটা হচ্ছে আমার অন এক্স, রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স। আর যদি আমি এক্স ইকুয়াল সামথিং ইন্টু ওয়াই ওই আকারে প্রকাশ করি তাহলে ওই সামথিংটা হচ্ছে অন ওয়াই, রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ এক্স অন ওয়াই। তাহলে আমি চোখের দেখায় একটু এই পাশে ভাগ দিয়ে দিলে দেখতেছি যে আমার এক্সের সাথে এই উপরের ইকুয়েশনের ক্ষেত্রে এক্সের সাথে গুণ থাকবে হাফ, এই নিচের ইকুয়েশনের ক্ষেত্রে ওয়াইয়ের সাথে গুণ থাকবে 3/2। তাহলে হাফ আর 3/2, একটা 0-এর থেকে কম, মানে একটা 1-এর থেকে কম, একটা 1-এর থেকে বেশি, কিন্তু দুইটাই পজিটিভ, তার মানে কোনো সমস্যা নেই। তার মানে আমি যেগুলো ধরছি ওগুলো ভ্যালিড। এটা কিন্তু ভ্যালিড, ইনভ্যালিডও হইতে পারে যদি আমি উল্টা ধরতাম। তো এইটার ক্ষেত্রে উল্টা ধরলে সমস্যা আছে কিনা যদি দেখি যে আচ্ছা আমি এখানে অ্যাজিউম করতেছি তাহলে এক্সের সাথে থাকবে কি 2/3, ওকে এক্সের সাথে 2/3 মানে থেকে কম, সমস্যা নেই। আবার এখানে তাহলে ওয়াইয়ের সাথে কি থাকবে, ওয়াইয়ের সাথে থাকবে 2, একটা 2 একটা হচ্ছে 2/3। স্টিল আসলে সমস্যা নাই, 2 আর 2/3, 2/3 নাকি 3/2। আমি যদি এখানের মধ্যে এক্স এর মান বের করি, এক্স হচ্ছে 3/2, ওয়াই এর মান যদি বের করি তাহলে ওয়াই এর সাথে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2/3, তাহলে একটা কোএফিসিয়েন্ট পেলাম 2/3, আর আরেক 2/3 তো আমার 1-এর থেকে ছোট, সমস্যা নাই। আর এখানে আমি যদি এক্স এর মান বের করি, এক্স এর মান বের করার ক্ষেত্রে এক্স এর মান পাবো আমি 2, তো এক্স এর মান 2 পাচ্ছি, ওকে। তো 2 আর 2/3 এখানে তো সমস্যা নাই, মানে ইউনিটি যে ম্যাক্সিমাম সেটা তো মনে হয় বলে নাই। গ্রেটার দ্যান ইউনিটি 1 মাস্ট বি লেস দ্যান ইউনিটি, তো একটা 1-এর থেকে বড় একটা 1-এর থেকে ছোটো, দুইটাই পজিটিভ, তার মানে তো কোনো সমস্যা নেই। তো ওইভাবে করলেও আই গেস এটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কোরিলেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে প্লাস মাইনাস √ দুইটা যদি গুণ করি, একটা হবে 2/3, একটা হচ্ছে 2, তাহলে 2/3 আর 2, তাহলে আমার 4/3, এখানে 3/4 আসছে, উল্টা গেস ম্যাটার করতেছে না। Ever problem, one of the regression coefficient greater than 1, other is less than 1, our assumption on the given equation are correct. Okay, এখন ইনকারেক্ট কোন সময় হতে পারে, আরেকটা দিচ্ছে এখানের মধ্যে দুইটাকে যদি আমি আগে প্রথমত এক্স আর ওয়াই এর মিন বের করলাম, সমস্যা নেই। এখন আমি কোনটাকে কী ধরবো, যদি প্রথমটাকে ধরি আমি অন এক্স, মানে অন ওয়াই প্রথমটার জন্য যদি ধরি, তাহলে পাচ্ছি কি, তাহলে পাচ্ছি অন ওয়াই যেহেতু, তাহলে পাইলাম 5/4, 5/4 মানে 1.25। আর যদি তাহলে প্রথমটা যদি 1-এর থেকে বড় আসছে তাহলে পরেরটা আমার 1-এর থেকে ছোটো আসা লাগবে। তাহলে পরেরটা অন এক্স বের করতে গিয়ে দেখলাম যে আমার 20/9 মানে 2.22, দুইটাই 1-এর থেকে বড়, দুইটাই 1-এর থেকে বড় হলে পসিবল না, তার মানে আমি ধরছি ভুল। তো আমি উল্টা ধরতে হবে যে এটা আসলে হবে অন ওয়াই, এটা হবে আসলে অন এক্স। এখন যদি উল্টা ধরি, তো উল্টা ধরতে গেলে দেখবো যে আমার একটা আছে 0.8, একটা আছে 0.45, তাহলে দুইটাই 1-এর থেকে ছোটো, সমস্যা নেই, ভ্যালিড। এখন তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে দুইটার গুণফলের √ করলে আনসার পেয়ে যাব। ওকে, এখন আপাতত মানে পড়া এগুলাই। এখন আমি একটা ক্রস চেক করি যে আসলে এখানের মধ্যে যেহেতু দুইটাই চোখের দেখায় লাগতেছে ভ্যালিড, তাহলে উল্টা ধরলেও কি কোনো সমস্যা আছে নাকি সমস্যা নাই। ও সরি, ভুলে গেছিলাম। আচ্ছা, আমার ওই যদি আমি দুইটাকে গুণ দিই তাহলে কি পাইলাম 4/3 এর রুট করলে কত 1.155, তো 1-এর থেকে তো বড়। আমার কোরিলেশন কোএফিসিয়েন্ট তো 1-এর থেকে বড় হতে পারবে না, তো আমরা আগেই বলছি যে ওটা তো হয় -1 থেকে 1-এর ভিতরে থাকতে পারবে, তো এই জন্য এটা ভ্যালিড না সহজ কথায়। যদিও আমার BXY আর BYX এর মানগুলো ভ্যালিড, কিন্তু ওদের গুণফল যেহেতু ওদের গুণফল আমার রিগ্রেশন কোএফিসিয়েন্ট মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট, ওদের গুণফল আমাকে 1-এর থেকে সমান বা ছোটো হওয়া লাগবে, তার থেকে বড় হয়ে গেলে ওদের রুট করলেও তো 1-এর থেকে বড় হবেই, তো ওই ক্ষেত্রে ভ্যালিড না আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো সুন্দর একটা জিনিস দেখলাম।
তো শুধু বি এর মান ঠিক থাকলেই যে মানে আমার অঙ্ক ঠিক আছে হয়ে গেছে কাজ ধরা যাবে না, দেখা লাগবে যে আচ্ছা বি এর দুইটা গুণফল কি আমার ওয়ানের থেকে ছোটো কিনা, ওয়ানের থেকে ছোটো হইলে ঠিক আছে, সমান হলেও ঠিক আছে, বড় হলে সমস্যা। কারণ কোরিলেশন কোএফিসিয়েন্টের মান ওয়ানের থেকে বড় হতে পারবে না, কারণ কোরিলেশন কোএফিসিয়েন্ট তো আমরা একটু আগে দেখছি যে কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে অনেক কিছুই করা হয়। যেমন এখানের মধ্যে আমার এখানে যদি ওয়ানের থেকে বড় হয় তাহলে কী হবে, ওয়ান মাইনাস ওয়ানের থেকে বড় কিছু একটা, তাহলে তো মাইনাস, মানে এটা একটা তো পার্সেন্টেজ একটা যে আমার ডাটাগুলো কেমন কোরিলেটেড, জিরো মানে হচ্ছে তেমন কোনো কোরিলেশন নাই, ওয়ান মানে হচ্ছে হাইলি কোরিলেটেড। আর নেগেটিভের ক্ষেত্রে তো উল্টাভাবে কোরিলেশন নাম দেয়, তো এর আগে চ্যাপ্টারে পড়েই আসছে। তো উল্টা মানে হচ্ছে মানে সেম দিকে বাড়ে, অথবা নেগেটিভ হইলে একটা বাড়লে একটা কমে, পজিটিভ হইলে দুইটাই একসাথে বাড়ে, দুইটাই একসাথে কমে। তো এই তো আচ্ছা, তো এইটুকুই। তো আরেকটা পিডিএফ আছে ওখানের মধ্যে কিছু নিয়ে মানে ওই আর স্কোয়ারটা নিয়ে কিছু আলোচনা করছে, যেগুলো আলোচনা করছে ওগুলো আমি সব বলছি, তো এখানে আলাদা করে তেমন বলা কিছু নাই। ওকে, তো টপিক এটাই। এখন আর বাকি আছে কি কি, আর দুইটা বাকি আছে, হাইপোথিসিস টেস্টিং আর ইন্টারভাল এস্টিমেশন। আচ্ছা, শেষ করে দিব ইনশাল্লাহ।